মহাসচিব ভারত ঘেঁষা বক্তব্য দিয়েছেন, মির্জা আব্বাস ভাই অবান্তর কথাবার্তা বলেছেন, হারুন সাহেব তিনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আলেমদেরকে ব্যতীত করছে। এই মানুষগুলোকে যদি নিয়ন্ত্রণ না করে, এই নেতাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে বিএনপি সামনে একটা চরম আছাড় খাবে, একটা আঘাত খাবে। এবং বিএনপিকে যে কয়টি কারণে মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও তারা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে লোকালয় প্রান্তিক লেভেলের মানুষের কাছে, সে বিষয়টি এই 5-7 জন লোক। ডিবির প্রধান কি নাম ছিল? হারুনের কবজায় গেল। এরপরেই দেখতে পেলাম, দরদ নিয়ে বলছি এজন্য, যেহেতু আমার সন্তানেরা প্রত্যেকদিন রাস্তায় ছিল, আমার সন্তানদের সামনে অনেকেই শহীদ হয়েছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট আলেম পরীক্ষার্থী যে ছেলেটি, তার সামনেই অনেকেই শহীদ হয়েছে। তার কথা ছিল হয় শহীদ হব, না হলে শেখ হাসিনার পতন ঘটাবো। এই চেতনা নিয়ে যারা ময়দানে ছিল, তাদের ফ্রন্টে নাহিদ সহ যারা ছিল তারা নিপীড়িত হয়েছে। নাহিদের লুঙ্গি আগলা করা, উরুর যে অবস্থা আমরা দেখেছি, কোমরের নিচের যে অংশ আমরা দেখেছি, এটা আমাদের জন্য অসহনীয়। তবে তারা হারুনের প্রেসারে তারা বলেছিল যে আমরা আন্দোলন মুলতবি ঘোষণা করেছিল, কিন্তু সেই প্রোগ্রামের সময় লুঙ্গি পরার কারণে তাদের হাঁটুর উপরে, পায়ের উপরে পেপার বিছানো ছিল, নিউজ পেপার, এবং সেখানে সার্জিৎ আঙ্গুল দিয়ে এভাবে ট্রেগার দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমার ইন্টারমিডিয়েট বা আলেম পরীক্ষার্থী ছেলেটি বলল, আব্বু দেখো সার্জিৎ কি দেখাচ্ছে, এভাবে আঙ্গুলে ট্রেগার দেখাচ্ছে, যে আমরা এরই মুখোমুখি হয়ে আমরা এই কথাগুলো বলছি। তাদের এই 6 জনের কথা সমন্বয়কারীরা না, আজকের মনির ভাই, আজকে আমি মুশাররফ ভাই, আজকে মাওলানা মির্জা ইয়াসির আরাফাত, আমরা যে যে প্ল্যাটফর্মকে পছন্দ করি, সমর্থন করি, হয় বিএনপি, না হয় জামাত ইসলামী, না হয় খেলাফতে রাশেদা, যে কোনো দলকে আমরা পছন্দ করি, তাদের ম্যান পাওয়ার ও এই ময়দানে ছিল। যদিও কোট করে বলতে হয়, আন্দোলন যখন তুঙ্গে, তখন কে কাকে কি পরামর্শের ভিত্তিতে বিএনপির মহাসচিব এখন স্টিল যিনি আছেন, তিনি কিভাবে বললেন যে আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো অংশগ্রহণ নাই, আমরা এই আন্দোলনের সাথে নাই। বিএনপিকে কি এই একটি কথার দ্বারা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে না? সৃজনশীল, জ্ঞানী, লার্নেড, উচ্চশিক্ষিত, চেতনা শানিত ব্যক্তিরা কি এই প্রশ্নটা বিএনপির নীতি নির্ধারণকারী ব্যক্তিদের কাছে করতে পারে না? নিশ্চয়ই পারে। আমি বিএনপিকে ঘায়েল করব না, তবে যুক্তির খাতিরে কিছু কথা তো বলতেই হবে, তা নাহলে এই টকশো মানুষ দেখবেও না। মনির ভাই যা বলেছে তার সাথে যদি আমি একাত্মতা ঘোষণা করে এখন বক্তব্য বন্ধ করে দিই, আমি আর কথা বলছি না, মনিরুজ্জামান ভাই যা বলেছে তার সাথে আমি একমত, তাহলে এই টকশো কিন্তু আর চলবে না। জাতিকে দিক নির্দেশনা দিতে হবে আমাদের। এই জন্য কালিমাতুল আদলি ফিল গাযাবি ওয়ার রিদাই, আমি আরেকটা আয়াত আপনাদেরকে শোনাতে চাই, যে আয়াতুল ওয়ালা তালকু বিআহদিকুম বিআইদিকুম ইলা তাহলুকাত ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিও না। আমি পর্যালোচনায় যে কথাটি বলতে চাই, এক দফা আন্দোলনের জন্য আমি ব্যাকুল ছিলাম। আমার মিসেস সহ আমার 3টি ছেলে, তারা সকলেই পাগল হয়ে গেছিল যে আব্বা বলে কি। আমি জুলাই মাসের একেবারে শেষের দিকে আমি বলতেছিলাম যে যেভাবে আন্দোলন জমে গেছে, তারা এক দফা আন্দোলন দিচ্ছে না কেন। কিন্তু এই ছেলেগুলো আমাদের সন্তান তুল্য, যেহেতু আমার বড় ছেলে 29 বছর বয়সে, তো সন্তান তুল্য হওয়ার পরেও তাদের আন্দোলনের যে চালিকা শক্তি, যে কি সাবি যাদের নিয়ন্ত্রিত ছিল, তারা যে এত শানিত, এত প্রজ্ঞা সম্পন্ন, তাদের প্রশংসা না করলেই নয়। যদিও তাদের অনেক প্রশ্নবিদ্ধ আচরণ এখন আছে। তারা প্রথম আন্দোলন করলো কোঠা বিরোধী আন্দোলন, সে আন্দোলনে জমে গেল আওয়ামী লীগ যারা করে, লেফটিস্ট যারা করে, শেখ হাসিনার পালক যারা, তাদের পরিবারেরও অনেকেই এই আন্দোলনে ময়দানে নেমে এসেছিল। তখন যদি তারা শেখ হাসিনার পতনের আন্দোলন ডাক দিত জুলাই মাসের 25 তারিখ 26 তারিখ, তাহলে এই আন্দোলন তখন মায়ের খেত।
এই আন্দোলন এক পর্যায়ে যখন কিলিং শুরু হলো, এক এক দিনে 100, 150, 200 ছাত্র জনতাকে হত্যা করা শুরু করলো, তখন আওয়ামী লীগের লোকজনও তাদের মুখ দেখাতে পারতেছিল না যে হচ্ছেটা কি, আমরা কি বলবো জনগণ। যারা আওয়ামী লীগের মধ্যে একটু শিক্ষাবিদ আছে, একটু চেতনা শানিত ব্যক্তিরা আছে, তারাও ঘরকোনা হয়ে গেছিল, তারা কথা বলতে পারছিল। আন্দোলন যখন জমে গেছে, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, একেবারে 11th আওয়ারে না, 11:30টার সময়, 12টার আন্দোলনকে 11th না, একেবারে 12টার সময় আন্দোলনে এক দফা কর্মসূচি দেওয়া হলো, যেখান থেকে কেউ আর ফিরে যেতে পারলো না। এই যে এক দফা কর্মসূচি, এই আন্দোলন আমরা সফলতা অর্জন করতে পারলেও দেশ এখন একটি অন্ধকার গর্তের দিকে ধাবিত হচ্ছে, অন্ধকার একটি গর্তের দিকে দেশ ধাবিত হচ্ছে। কারণ আমরাও ফিলিস্তিনের মতো 55,598 বর্গ মাইলের একটি ক্ষুদ্রতম ভূখণ্ড বাংলাদেশ, 64টি দেশটি, আমার পাশে রয়েছে বৃহত্তর ভারত, ইন্ডিয়া, যে ইন্ডিয়া এতগুলো প্রদেশ, যার একটা প্রদেশের সমান আমার বাংলাদেশ। অর্থাৎ ইন্ডিয়ার পালক পুত্র বা পালক সন্তান, তাদের সেবাদাস, তাদের গোলামেরা তাদের জায়গায় গিয়ে কিন্তু আশ্রয় নিয়েছে, দিল্লিতে আশ্রয় নিয়েছে, পৃথিবীর অন্য কোথাও আশ্রয় নিতে পারেনি। অর্থাৎ তাদেরকে এদেশে আবার এস্টাবলিশ করার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা তারা চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করেছে, ইউরোপ আমেরিকার সহ জাতিসংঘকে ম্যানেজ করার চেষ্টা চলছে। সেই সময় আমার বন্ধুরা, আমার সহযাত্রীরা, আমি টকশোতে যাদের ব্যাপারে পজিটিভ নিয়ে, জামাত এবং বিএনপির ব্যাপারে পজিটিভ নিয়ে কথা বলেছি, জীবনের ঝুঁকি নিয়ে, সেই বন্ধুরা কেন যেন 4-5 জন লোক এই দলটিকে একটি প্রশ্নের সম্মুখীন করে ফেলছে। হুমকি ধমকি যারা দিয়ে কথা বলছে, তাদের বিষয়ে আমি এই হুমকি ধমকির 2টা ব্যাখ্যা করব। একটা হলো, আমরা 2008 সনের 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে যে 2টি বছর আমরা দেখেছি, যেটাকে আমরা বলে থাকি অন-11, বাংলাদেশে এরকম অন-11 এর মতো কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা এ ব্যাপারে বিএনপি উৎকণ্ঠায় আছে, দুশ্চিন্তায় আছে। এটি একটি বিষয়। আর একটি বিষয় হলো, বিএনপি মনে করছে যে নির্বাচন হলে তো সুষ্ঠুভাবে জনগণের ভোট জনগণ দিতে পারলে আমরা নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় আসবো, এই আশাটা তারা করতেও পারে, বড় দল যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে। তারা এই সরকারকে চাপে রেখে তারা তাদের অধিকার আদায় করার চেষ্টা করছে। আমি মনে করি যে যদিও মহাসচিব তিনি বলেছিলেন যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা নেই, তারপরেও বিএনপির 90% লোক কিন্তু এই আন্দোলনের সাথে মৌন সমর্থন, রোডে ঘাটে মাঠে ময়দানে তারা ছিল। এ কারণে আমরা ওই 2টি বছরের বিষয় দেখলাম, আবার চাপে রেখে অধিকার আদায় করার যে বিষয়টা আমরা দেখলাম। আমি মনে করছি যে কাজী মনিরুজ্জামান ভাই বলেছেন যে 53টি দলকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে বিগত 15 বছর 6 মাস 18 দিন ধরে। ভালো কথা। তো আপনারা যখন আন্দোলন তুলকে, আমাকে 1-1.5 মিনিট সময় দেন। আমি মনে করছি যে নির্বাচন যথাসময় হবে, কিন্তু বিএনপির কয়েকজন ব্যক্তি যাদের নাম এই জাতি চেনে, তাদের নাম আমি উল্লেখ করে আর আমি প্রশ্নবিদ্ধ হতে চাচ্ছি না, এই মানুষগুলোকে যদি নিয়ন্ত্রণ না করে, এই নেতাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে বিএনপি সামনে একটা চরম আছাড় খাবে, একটা আঘাত খাবে। এবং বিএনপিকে যে কয়টি কারণে মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও তারা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে লোকালয় প্রান্তিক লেভেলের মানুষের কাছে, সে বিষয়টি এই 5-7 জন লোক। মহাসচিব ভারত ঘেঁষা বক্তব্য দিয়েছেন, মির্জা আব্বাস ভাই অবান্তর কথাবার্তা বলেছেন, হারুন সাহেব তিনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আলেমদেরকে ব্যতীত করছে, আলোচকদেরকে রাগান্বিত করছে। এরপরে আরেকজন আওয়ামী লীগের গুপ্তচর, ছাত্রলীগের কেন্দ্রীয় লিডার ছিলেন কিশোরগঞ্জের, তিনি মাঝে যে কি বলেন এবং দলকে কিভাবে উপকৃত করতে চান না দলকে শেষ করে দিতে চান, এটা তিনি জানেন। আর বিএনপির যারা নীতি নির্ধারণকারী, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা বেশি ভালো বোঝেন। যদি বিএনপির এই হাল ধরে তারেক সাহেব অতি দ্রুত দেশে এসে দলকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে তাদের অনেক বিচক্ষণ রাজনীতিবিদদের সাথে আমার উঠা বসা আছে। আমি শেষ করি,
তারা কেউ কেউ বলেছে যে আমরা যদি কাউকে সাথে না নিয়ে 300 সিটে আমরা নির্বাচন করি তাহলে আমরা এক দল 200 সিটের উপরে আমরা বিজয়ী হব। এই কথাটি বিএনপিকে ক্ষমতার থেকে বাইরে রাখার সম্ভাবনা আছে। এই একটি চিন্তা, এই একটি কথা বিএনপিকে সর্বস্তরের 53টি দলের 52টি দলকে মানে রাগান্বিত করবে এবং পর্যায়ক্রমে তারা বৃহত্তর একটি ঐক্য গঠন হতে পারে বিএনপির বিরুদ্ধে। তখন বিএনপি একা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং বহির্বিশ্বে বিএনপির অবস্থান কি তা ভালো জানেন আপনারা। আমি মনে করি এক দফা আন্দোলন হয়েছিল, যে পতনের আন্দোলন, সে এত আন্দোলন ছিল 15 বছর 6 মাস 28 দিনে হত্যা, বিরোধী দলের উপর নিপীড়ন, অনৈতিকভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এদেশের আলেম ওলামা এবং ইসলামী রাজনীতিবিদদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো, ব্যাংক ডাকাতি, লুট, ধর্ষণ এবং আকাশ চুম্বী দ্রব্যমূল্য। আমরা কাঁচামরিচ কিনেছিলাম 600, 700, 800 টাকা করে। আমরা 100 টাকায় কাঁচামরিচ কিনলে 10, 15, 20 টাকা কাঁচামরিচ কিনে বাসায় নিয়ে আসলাম। তো এই হলো আওয়ামী লীগের শাসনামল। সে কারণে জনগণ নাবিশ্বাসে পৌঁছেছিল। জনগণ কবে নির্বাচন হবে সে বিষয়টি ভুলে গিয়ে শেখ হাসিনা পতন হোক, প্রয়োজন হলে এদের বিদেশিরা নিয়ে যাক, কিন্তু শেখ হাসিনার হাত থেকে আমরা মুক্তি পাই, এরকম একটা ম্যান্ডেট মানুষের মধ্যে তৈরি হয়েছিল। অর্থাৎ নির্বাচন যথাসময় হবে, বিএনপিকে সহনশীল হতে হবে, আরো বিচক্ষণ হতে হবে, অন্যথায় বিএনপির কি কি দুর্বিষহ কষ্ট সামনে অপেক্ষা করছে